ইপ্তির কাণ্ডে আলিফা যেন শ্বাস আটকে গেল। কাপা গলায় বলল, ওকে, কি করছেন? দেখছো না প্রেম করছি। ইপ্তি আলিফার ঘাড়ে ঠোঁটের আবেশ দিল। চোখ খিচে বন্ধ করে নিল আলিফা। লোকটার আজ কি হলো? এমন করছে কেন? আলিফা কাপা কণ্ঠে বলে, এমন করছেন কেন? ছাড়ুন না। ইপ্তি তাকালো আলিফার দিকে। ইপ্তির চোখের দিকে তাকালো আলিফা। আজ ইপ্তির চোখে অন্যরকম এক নেশা দেখতে পাচ্ছে। ইপ্তি নেশালো কণ্ঠে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে আলিফা। ইউ আর লুকিং অ্যাবসলিউটলি গর্জিয়াস। পাগল হয়ে যাচ্ছি আমি। আলিফা, তোমায় যদি আমি একটু চুমু খাই, তুমি কি রাগ করবে? আই জাস্ট ক্যান কন্ট্রোল মাই সেলফ। এতটা অস্থির ইপ্তিকে কোনো দিন হতে দেখেনি আলিফা। কি বলবে ইপ্তিকে? কণ্ঠনালীটা যেন কেউ শক্ত করে চেপে ধরেছে। ইপ্তির এই আবদারটাও না করতে পারছে না। মানুষটাকে আজ ফিরিয়ে দিতে ইচ্ছে করছে না আলিফার। লোকটাকেও ভালোবাসে, তার ওই ভালোবাসার ছোঁয়া তো সে সাদরে গ্রহণ করবে। আলিফা শুকনো ঢোক গিলল। জোরে জোরে শ্বাস নিয়ে এগিয়ে এলো ইপ্তির কাছে। ইপ্তির গলা দুহাতে জড়িয়ে ধরল, তারপর চোখ বন্ধ করে নিল। আলিফা নীরব সম্মতি পেয়ে ইপ্তি মুচকি হাসল, আর এক মুহূর্ত দেরি না করে আলিফা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। দুজন দুজনের মাঝে মত্ত হয়ে রইল অনেকটা সময়। প্রচন্ড অস্বস্তি নিয়ে বসে আছে নূর। ওর অস্বস্তির একটাই কারণ, আর তা হলো এখন ওর পাশে বসে আছে আহাদ, যে নূরের বাগদত্তা। আহাদ নূরের হাতটা মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছে। নূর চেয়েও পারছে না বলতে যে আপনি সরে যান, আপনার এই স্পর্শ আমার সহ্য হচ্ছে না। এভাবে ওকে স্পর্শ করবে, ওর যত্ন করবে, তা একজনকে নিয়েই কল্পনা করেছিল নূর, আর সেটা হলো ফাহিম। কিন্তু এই কথাগুলো বলার সাধ্যই যে ও নেই। কিভাবেই বা বলবে ও এই কথাগুলো? ফাহাদকে কষ্টও দিতে চাইছে না, আবার নিজেও কষ্ট সহ্য করতে পারছে না। এই মরণ যন্ত্রণা আর নেওয়া যাচ্ছে না কোনোভাবেই। এদিকে নূরের হাতের অনামিকা আঙ্গুলের আংটিটা নাড়াচাড়া করতে করতে ধীর কণ্ঠে বলে উঠল, জায়ান ভাইয়া তো বিয়ে করেই নিল। এইবার বাড়িতে বলে আমাদের বিয়েটাও যেন জলদি হয়ে যায়, এই বিষয়ে আমি কথা বলবো। অনেক হয়েছে অপেক্ষা। নূরের বুকটা ধক করে উঠল। বিষাদ ভরা চোখে তাকালো আহাদের দিকে। কাপা স্বরে বলে উঠল, কিন্তু আমার অনার্স শেষ হওয়ার পরে এই বিষয়ে কথা উঠবে সিদ্ধান্ত হয়েছিল না? আহাদ মুচকি হেসে বলে, তা আমি জানি, কিন্তু আমার সে সহ্য হয় না। আমার বউকে এইবার যত দ্রুত সম্ভব আমার বাড়িতে নিয়ে যাব। পড়াশোনা তো বিয়ের পরেও করা যায়, তাই না? বাট আই এম নট রেডি ইয়েট। আহাদ নূরের হাতটা দু হাতের আজলাই শক্ত করে ধরল। নরম গলায় বলে, বিয়ের জন্য কেউ তেমন একটা প্রস্তুত থাকে না নূর। আমি জানি তুমি তোমার পরিবারকে ছেড়ে যাবে, তাদের ছাড়া থাকতে পারবে না, এই ভয়েই এই কথা বলছো। তবে এটাই যে নিয়ম নূর, সবাইকেই কষ্টের সম্মুখীন হতে হয়। তবে আই প্রমিস নূর, আমি তোমাকে কখনো কষ্ট দিব না, সব সময় তোমার পাশে থাকবো। তোমার ব্যক্তি স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করব না। ইউ জাস্ট হ্যাভ টু ট্রাস্ট অ্যান্ড লাভ মি। নূর মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরল। আহাদের কথাগুলো কিন্তু খুব সুন্দর আর গোছালো। তারপরেও আহাদের এই গোছানো কথাগুলোই নূরের কাছে তিক্ত মনে হচ্ছে এই কথাগুলো তীব্রভাবে আঘাত করছে ওর বুকের বাপাসটায়। নূরের চোখ ছলছল করে উঠল। শেষে এক ফোঁটা অশ্রুকণা ওর গাল ভিজিয়ে দিয়ে গড়িয়ে পড়ল। আহাদের চক্ষু সেটা এড়ায় না। আহাদ নূরের চোখের পানিটুকু মুছে দিল। গালে আহাদের স্পর্শ পাওয়ায় চমকে তাকায় নূর। আহাদ বিচলিত কণ্ঠে বলে, আহা, এইভাবে বাচ্চাদের মতো কাঁদছো কেন নূর? বিয়ে করবো এটা বলেছি, তার মানে এই না যে এখনই তোমাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছি তোমার পরিবার থেকে। এভাবে কেঁদো না তো মেয়ে, আমার তোমার কান্না সহ্য হয় না। তুমি হাসলেই তোমাকে মায়াবতী লাগে। নূর চুপচাপ আহাদের দিকে তাকিয়ে আছে। আহাদ ভাবছে নূর পরিবার থেকে দূরে চলে যাবে এই জন্য কাঁদছে, কিন্তু আহাদ তো জানেই না নূর কাঁদছে ওর ভালোবাসা হারানোর ভয়। যাকে এতগুলো বছর যাবৎ মনের মণিকোঠায় রাজত্ব করতে দিয়েছিল তাকে সরিয়ে ফেলতে হবে, এ ভয়ে কাঁদছে। নূর কিছুতেই ফাহিমকে ছাড়তে পারবে না। কোনো একটা উপায় খুঁজে বের করতে হবে। আর যদি কোনো উপায় না পায় তবে নিজেকে শেষ করে দিবে, তবুও আহাদকে বিয়ে করবে না। এই মন তো কবে সে ফাহিমের নামে লিখে দিয়েছে, সেখানে এই দেহে কেন অন্য কারো আধিপত্য করতে দিবে? কোনো দিন হবে না। নানান রকম এলোমেলো চিন্তা ভাবনা কিলবিল করছে নূরের মাথায়। আহাদ ছেলেটা নূরকে খুব ভালোবাসে, এটা সত্যি। আহাদের চোখে ভালোবাসা দেখতে পায় নিজের জন্য নূরকে যেন চোখে হারায় ছেলেটা। আহাদ দেখতে শুনতে যেমন সুদর্শন, তেমন তার চলাফেরা, আচার আচরণও খুব সুন্দর আর মার্জিত। আহাদের পরিবারও খুব ভালো, কোনো রকম খামতি নেই। তবুও কেন নূর আহাদকে ভালোবাসতে পারল না? এত বোঝানোর চেষ্টা করেছে মনকে,
কিন্তু এই মনটা মানতেই চায় না। সে তার আধিপত্য ফাহিমকে দিয়েছে। ফাহিম ছাড়া ওর জীবনে অন্য কারো অস্তিত্ব সহ্য করতে পারে না নূর। না, এভাবে আর চলবে না। এই সম্পর্কের ইতি টানতে হবে। নূর আহাদকে সরাসরি বিষয়টা জানানোর জন্য মুখ খুলল, কিন্তু আহাদের ওই সরল চোখে চাহনি নূরকে থামিয়ে দিল। কিভাবে পারবে নূর ওই ছেলেটাকে কষ্ট দিতে? কিভাবে? দোষটা তো আহাদের না, দোষটা তো ওর। অন্য একজনের বাগদত্তা হয়েও সে আরেকজনকে ভালোবেসেছে, এটা তো অন্যায়। কিন্তু এই অন্যায় অবিচার কি ভালোবাসা মানে না তো। তাই তো নূর ভালোবেসেছে ফাহিমকে। নূর ভেতরে ভেতরে গুমড়ে মরছে। সে জানে একতরফা ভালোবাসায় কত কষ্ট, কতটা যন্ত্রণা। সেই একই যন্ত্রণায় কিভাবে আহাতকে ঠেলে দিতে পারেও, যেখানে ছেলেটার কোনো দোষ নেই। নূরকে এইভাবে অন্যমনস্ক দেখে আহাত নূরের মুখের সামনে তুড়ি বাজালো। নূরের ধ্যান ফিরল। আহাত বলে, কোথায় হারিয়ে গেলে? কিছু না, ওই এমনি। আহাত গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো। নূরেতে হকচকিয়ে গেল। চরম অস্বস্তি বোধ হচ্ছে ওর। আহাত ঠান্ডা গলায় প্রশ্ন করলো, নূর, একটা কথা বলবে? কি? আমি যখনই তোমার কাছে আসি, তোমার পাশে বসি, তোমার দিকে তাকাই, তুমি কেমন যেন করো। মনে হয় আমার সান্নিধ্যে তোমার অস্বস্তি হচ্ছে। নূর, তোমার প্রবলেমটা কোথায়? ইউ ক্যান শেয়ার উইথ মি হোয়াটস রং নূর, জাস্ট টেল মি। নূর এদিক সেদিক তাকালো। এই ছেলেটা যেন ওকে আগাগোড়া পড়ে নিতে পারে। এত ভালো কেন হতে হবে ওকে? আহাদের এই সরলতা আর নম্র ভদ্র আর এই ভালো ব্যবহারের কারণেই তো নূর চেয়েও পারছে না আহাদকে সত্যিটা বলতে। ছেলেটা যে অনেক কষ্ট পাবে। এই সহজ সরল প্রাণবন্ত ছেলেটা মূর্ছা যাবে। এইভাবে নিষ্পাপ একটা মানুষকে কষ্ট দিয়ে নূর সুখী হতে চায় না। আহাদ আবারও শান্ত স্বরে বলে, জাস্ট রিল্যাক্স নূর, টেক ইট ইজি। এইভাবে ঘামছো কেন? নূর শুকনো ঢোক গিলল। আহাদ হালকা হাসল। এবার নূরের হাতটা টেনে আনলো মুখের সামনে। উদ্দেশ্য নূরের হাতের উল্টো পিঠে ঠোঁটের ছোঁয়া দিবে। এই প্রথম আহাদ এমন কিছু করার পরিকল্পনা করলো। না হলে সবসময় নূরের হাত ধরা পর্যন্তই ওর স্পর্শ করার সীমাবদ্ধতা ছিল। এদিকে নূর আহাদের উদ্দেশ্য বুঝতে পেরে চট করে আহাদের থেকে হাত ছাড়িয়ে নিল। উঠে দাঁড়ালো। এক্ষুনি এটা কি করতে চাইছিল আহাদ? নূর আমতামতা করে বলে ওঠে, আমার শরীরটা ভালো লাগছে না। আজ সারাদিন ছুটাছুটি করেছি তো অনেক, তাই মাথা ব্যথা করছে। আমি রুমে যাই, গিয়ে একটু ঘুমাবো। এদিকে আহাদ স্তব্ধ হয়ে বসেছিল। নূরের আকস্মাত এমন ব্যবহারে অনেকটা অবাক হয়েছে। পরপর নূরের কথায় হুঁশ আসলো আহাদের। নিজের কাজে নিজেই লজ্জা পেল আহাদ। না, কাজটা ঠিক হয়নি। এইভাবে নূরের অনুমতি না নিয়ে এতদূর এগোনো উচিত হয়নি। মেয়েটা বোধহয় অনেক লজ্জা পেয়েছে, সেই সাথে ভয়ও পেয়েছে। পারবেই তো। আহাদ তো আর কোনোদিন এসব চিন্তা ভাবনাও মাথাতে আনেনি। আহাদও উঠে দাঁড়ালো। মোলায়েম স্বরে বলল, আই এম সরি নূর, তোমার থেকে পারমিশন না নিয়ে আমার এভাবে আগানো উচিত হয়নি। আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে, ক্যান আই গো নাও? আহাদ মাথা নামিয়ে সম্মতি দিল। তারপর কিছু একটা ভেবে বলল, বেশি খারাপ লাগছে? আমি কি তোমাকে রুম পর্যন্ত এগিয়ে দিব? গার্ডেন থেকে রুমে যাব। ইটস ইজি, সমস্যা নেই, আমি যেতে পারবো। নূরার সময় অপচয় করলো না। এক ছুটে চলে আসলো ওর কক্ষে। এদিকে আহাদ নিশ্চুপ চোখে নূরের প্রস্থান দেখল। মাঝে মাঝে নূরকে দেখলে কেমন যেন লাগে আহাদের। অন্য সব কাপলদের মতো ওরা না। একটা স্বাভাবিক কাপলরা যেভাবে তাদের লাইফ লিড করে তেমন না। অফিসের কাজে আহাদ এমনিতেই ব্যস্ত থাকে, তেমন একটা সময় দিতে পারে না নূরকে। আর যখনই সময় পায় তার সবটা যে নূরকে দিতে চায়, যাতে নূর ওর সাথে কমফোর্টেবল হয় ও নূরকে আর নূর ওকে বুঝতে পারে যেন। কিন্তু আহাদের মনে হয় ওর এত প্রচেষ্টা সবকিছু বিফলে যাচ্ছে। সে যতই নূরের সাথে ইজি হওয়ার চেষ্টা করুক না কেন, নূর কেমন যেন ওর থেকে পালিয়ে বেড়াতে চায়। সে জানে ওদের বিয়েটা পারিবারিকভাবেই ঠিক হয়েছে, তাই নূরের ওর সাথে একটা স্বাভাবিক সম্পর্কে আসতে টাইম লাগবে না। আহাদও আরো অপেক্ষা করবে। মেয়েটাও ভালোবাসে। যখন নূরকে প্রথমবার আহাদরা ওর ফ্যামিলি নিয়ে দেখতে আসে, তখনই নূরকে প্রথম দেখাতেই আহাদের ভালো লেগে যায়। সেই ভালো লাগা থেকে আস্তে আস্তে ভালোবাসা। আহাদ নূরকে অনেক ভালোবাসে। ভালোবাসার মানুষটার জন্য আহাদ সব করতে পারবে, সব। আহাদ নূরকে কখনো কষ্ট পেতে দেখতে পারে না। নূরকে হাসি খুশি রাখার জন্য আহাদের যা করতে হবে আহাদ করবে। লাগলে ওর প্রাণটাও কোরবান করে দিবে, তাও যেন মেয়েটা সুখে থাকে, ভালো থাকে। এখন থেকে নূরকে আরো বেশি বেশি সময় দিবে ভাবলো আহাদ। এই অল্প সময়ে মেয়েটার কাছাকাছি আসা যাবে না। ওর সাথে বেশি বেশি টাইম স্পেন্ড করবে, তাহলে নূর ইজি হবে ওর সাথে। নূরের সব জড়তা কেটে যাবে।
বসে আছে নূর। ভাবনা চিন্তা যেন শেষ নেই, কোনো সমাপ্তি খুঁজে পাচ্ছে না। ঠিক কি করবে? একদিকে ওর ভালোবাসার মানুষ ফাহিম, অন্যদিকে আহাত, যাকে সে কোনোভাবেই কষ্ট দিতে চায় না। আহাতকে সে ভালোবাসে না, কিন্তু আহাদের জন্য ওর মায়া লাগে। হৃদয়ে কোথাও একটা সফট কর্নার আছে। ছেলেটার নিষ্পাপ চোখ দুটোর দিকে তাকালে তাকে যেন ওর মনের কথাগুলো বলতে চেয়েও পিছিয়ে আসে নূর। নূর চুল খামচে ধরে, উদাস কণ্ঠে বলে, আমি কি করব? তুমিই কোনো উপায় বলে দাও আল্লাহ। আমার যে আর এই কষ্ট সহ্য হয় না। কেন ফাহিমের জন্য আমার মনে ভালোবাসা তৈরি করলে? কেন আমি তাকে ভালোবাসলাম? আমার এই একতরফা ভালোবাসা আমায় তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমার আর বাঁচতে ইচ্ছে হচ্ছে না। নূরের গলা গড়িয়ে দুঃখের অশ্রু ঝরে। ও সিদ্ধান্ত নিয়েছিল আহাতকে বলে দিবে ও ফাহিমকে ভালোবাসে, তাই ওকে বিয়ে করতে পারবে না। এতে আহাত যদি কষ্ট পেয়ে সরেও যায়, তবুও তো সে ফাহিমকে পাবে না, কারণ ফাহিম তো ওকে ভালোবাসা তো দূরে থাক, সেই নজরে তাকায়নি। তাহলে ঠিক কি উদ্দেশ্যে সে বিয়েটা ভাঙবে? তার এই একতরফা ভালোবাসার জন্য সে আহাতকে কষ্ট দিবে, তার পরিবারের প্রত্যেকটি মানুষকে কষ্ট দিবে? এটা কি হয়? নিজের ভালোর জন্য এতগুলো মানুষকে সে তো কষ্ট দিতে পারে না। তবে কি আহাতকে ওর মেনে নিতে হবে? ওর ভাগ্যে কি ফাহিমের সাথে ওর মিল সৃষ্টিকর্তা লিখেনি? ভাবনার ছেদ ঘটে কারো কণ্ঠস্বরে। নূর দ্রুত নিজেকে সামলে নিল, চোখ মুছে ঘুরে তাকিয়ে দেখে ফাহিম। ফাহিম এগিয়ে এসে বলে, খাবার বাড়া হয়েছে, খেতে আসো। আপনি যান, আমি আসছি। এখনই আসো। নূর করুণ চোখে তাকালো। ওর কান্না পাচ্ছে। ফাহিমকে দেখে যেন নিজেকে সামলাতে পারছে না। নূর নিজের কান্না আটকে রইল। এর ফলে ওর চোখ জোড়া লাল হয়ে গেল। নূরের চেহারায় এই বিধ্বস্ত রূপ দেখে ফাহিমের বুকে কেমন যেন করে উঠল। হাস্যজল মায়াবী মুখটার এই মলিনতা যেন সহ্য হলো না ফাহিমের। আচ্ছা, মেয়েটা কি অসুস্থ? না হলে এমন দেখাচ্ছে কেন তাকে? ফাহিম প্রশ্ন করল। নূর, তুমি ঠিক আছো? নূর চমকে উঠল ফাহিমের প্রশ্নে। এই প্রশ্নটা কেন করলো ফাহিম? নূর আমতামতা করে বলে, আমি ঠিক আছি। তাহলে তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? ওই এমনিতেই রাতে ঘুমোতে পারিনি ঠিকঠাক। কাজিনরা একসাথে ঘুমিয়েছে তো তাই। স্বস্তি পেল যেন ফাহিম। প্রশান্তির শ্বাস ফেলে বলে, আচ্ছা, খেতে আসো। নূর মাথা দুলিয়ে চলল ফাহিমের পিছু পিছু। আজ ওরা আরাবিদের ওর বাবার বাড়ি থেকে নিতে এসছে। আজ আরাবিকে নিয়ে ওরা ফিরে যাবে শাখাবাদ ভিলায়। এদিকে খাবার টেবিলে এসে দেখে সকলেই বসে পড়েছে। নূরও চুপচাপ বসে পড়ল জায়ানের পাশে। এক পাশে আরাবি আর জায়ানের আরেক পাশে নূর। নূর জায়ানের পাশে এসে বসতে জায়ান খুব গম্ভীর স্বরে বলে উঠল, তোর ফোন কোথায় নূর? নূর তাকায় জায়ানের দিকে, উল্টো প্রশ্ন করল, কেন ভাইয়া? আহাদ আমাকে ফোন করেছিল, জানালো তোর ফোনে নাকি কল যাচ্ছে না। আজকে এখানে তো আসতে পারলো না ছেলেটা, তাই তোকে নিয়ে সন্ধ্যার পর ঘুরতে বেরোবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সন্ধ্যার পরেই এখান থেকে যাব। আহাদ এখানে এসেই তোকে নিয়ে যাবে। এটা শুনে আরাবি বলল, না, আমি বলেছিলাম এখানে ঘন্টা দেড়েক বসার জন্য, তার নাকি হাতে সময় নেই, এমনিতেই অনেক কাজের প্রেশার, তাই নূরকে নিয়ে ডিরেক্ট ঘুরতে চলে যাবে। আচ্ছা, তবে সময় পেলে আসতে বলবেন। এদিকে ফাহিম চুপচাপ সব শুনল। সে আসলে বুঝতে পারল না এই আহাতটা আবার কে, তাকে নিয়ে এত কথা হচ্ছে। কৌতূহল দমাতে না পেরে ফাহিম জিজ্ঞেস করল। আহাতকে জায়ান। ফাহিমের প্রশ্নে জায়ান বলল, ও, তোমাকে তো পরিচয় করাতে পারিনি। ছেলেটা রিসেপশনের দিন এসে কোনো রকম খেয়েই চলে গিয়েছিল। বেচারা একা হাতে অফিস সামলায়, তাই ও তো সময় পায় না হাতে। আহাদ হলো নূরের ফিয়ন্সে। নূরের অনার্স শেষ হলেই ওদের বিয়ে হবে। জায়ানের মুখে এই কথা শুনে ফাহিম চমকে উঠল। অবিশ্বাস্য নজরে তাকালো নূরের দিকে। এদিকে নূর চুপচাপ বসে খাবার খাচ্ছে। ফাহিমে জায়ানের কথাটা যেন হজম হলো না। নূর তো এখনো কত ছোট, ওকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কথা ভাবলো কিভাবে? আর নূর তো কোনোদিন ওকে জানালো না যে ওর বিয়ে ঠিক হয়ে আছে। পরক্ষণে নিজের এমন চিন্তা ভাবনায় নিজেই অবাক হলো ফাহিম। আশ্চর্য, সে এসব কথা ভাবছে কেন? নূরের সাথে তো ওর তেমন কোনো সম্পর্ক নেই যে নূর ওর পার্সোনাল লাইফের বিষয় ওকে জানাবে। আগে তো কোচিং এর শিক্ষক ছাত্রী হিসেবে কথা হতো, এখন আরাবি আর জায়ানের বিয়ে হওয়ায় আত্মীয় সূত্রে টুকিটাকি কথা বলেছে। কিন্তু নূরের বিয়ে ঠিক হয়ে আছে এই কথাটা শুনে ওর এত খারাপ লাগছে কেন? কেন জায়ানের মুখের এই কথাগুলো এত জঘন্য লাগলো শুনতে? কেন এই কথাগুলো কিছুতেই সহ্য করতে পারছে না? কই, আগে তো কখনো এমন হয়নি। তবে এখন কেন এরকম অনুভূতি হচ্ছে? আরবের বিদায়ের সময় নূরের সেই কথাগুলো বলার পর থেকে নূরকে নিয়ে ওর মন মস্তিষ্ক ভেবেই চলেছে। মাথা থেকে যেন নূরকে সরাতেই পারছে না। সেদিনের নূরের কথাগুলো বেশ প্রভাবিত করেছিল ওকে,
কিন্তু ওই খানিকের দেখা সাক্ষাৎকারে এইরকম ভাবনা চিন্তা আসা, এটা কেন হচ্ছে? এই কেনর উত্তর ফাহিম মেলাতে পারছে না কিছুতেই। খাবার টেবিলে চুপচাপ বসে কোনো রকম খাবারটুকু শেষ করলো ফাহিম। আর একটা কথাও বলল না, শুধু আর চোখে নূরের দিকে তাকিয়েছে কয়েকবার, কিন্তু নূর একবারও তাকায়নি ওর দিকে। দাঁতে দাঁত চিপে সেখান থেকে উঠে চলে গেল ফাহিম। এই অসহ্যকর অনুভূতিগুলো পাগল করে দিচ্ছে। মধ্যাহ্ন ভোজন শেষ করার পর মায়ের সাথে টুকিটাকি কাজ শেষ করে রুমে আসলো আরাবি। আজ তারা চলে যাবে ভেবে মনটা খারাপ লাগছে। দুদিন বাবার বাসায় থেকেছে, কিন্তু মন তো যেতে চাইছে না এখান থেকে। মন খারাপ করে এই ভেতরে প্রবেশ করলো। এসে ট্রলি ব্যাগটা টেনে বিছানায় উঠিয়ে রাখলো। এরপর আলমারি থেকে ওর প্রয়োজনীয় আর যা যা ছিল তা প্যাকিং করতে লাগলো। এদিকে বারান্দায় ছিল জায়ান, ফোনে ইপ্তির সাথে কথা বলছিল। বেচারা অফিসের কাজের কারণে আসতে পারেনি। ও আসেনি এই কারণে আলিফাও আসতে পারেনি। আরাবি বলেছিল আসতে, কিন্তু আলিফা বলেছে ইপ্তি নাকি আসবে না, তাই ওকেও মানা করেছে। অফিসে যেতে বলেছে আজ, তাই আরাবি বেশি একটা জোর করেনি। কক্ষে এসে স্ত্রীর মুখে মন খারাপের আধার দেখে জায়ান বিচলিত হলো। আরাবির কাছে এগিয়ে এলো জায়ান। কিছু না ভেবে আরাবিকে পেছন থেকে জড়িয়ে ধরল। জায়ানের হাতজোড়া ঠান্ডা হয়ে আছে। শাড়ি ফাঁকে হাতজোড়া উদর স্পর্শ করতেই আরাবি কেঁপে উঠল। আরাবির হাতে ওর কিছু প্লাজো আর টি শার্ট ছিল, সেগুলোও পড়ে গেল। আরাবি জায়ানের হাতের উপর হাত রাখলো, মৃদু আওয়াজে বলে, কি করছেন? আপনার হাতগুলো এত ঠান্ডা কেন? জায়ান আরাবিকে ঘুরিয়ে ফেললো, নিজের মুখোমুখি করলো। আরাবির কোমর দু হাতে জড়িয়ে নিয়ে বলে, বাইরে বৃষ্টি হচ্ছে দেখছো না? একটু বৃষ্টির পানি স্পর্শ করছিলাম। আরাবি বিচলিত হলো, বলল, তাহলে ধরলেন কেন? ইস, শরীরটাও যে ঠান্ডা হয়ে গিয়েছে একদম। জায়ানের গালে কপালে হাত ছুঁয়ে ছুঁয়ে দেখলো আরাবি। জায়ান আরাবিকে টেনে আনলো নিজের আরেকটু কাছে, খুব শক্ত করেই ধরলো। ব্যথা পেল আরাবি, ঠোঁট ফুলিয়ে বলে, উফ, এত জোরে কেউ ধরে? দম আটকে মরে যাব তো। জায়ান ভ্রু উঁচু করে বলে, তুমি না বললে আমার শরীর অনেক ঠান্ডা হয়ে আছে? আরাবি ভ্রু কুঁচকে বলে, হ্যাঁ বলেছি তো। এটা বলায় এভাবে ধরবেন? জায়ান মাথা দোলালো। আরাবি উৎসুক চোখে তাকিয়ে আছে, তা দেখে জায়ান বাঁকা হাসলো। আরাবির কানের কাছে মুখ এগিয়ে আনলো। জায়ানের গরম নিঃশ্বাস নিজের কাঁধে অনুভব করতেই আরাবি ঘাড় কাত করে ফেলল। ওর কেমন যেন সুরসুরি লাগছে। জায়ান আরাবির কানে লতিতে চুমু খেলো। চোখ বন্ধ করে ফেললো আরাবি। জায়ান ফিসফিস করে বলে, আমার এই শীতল দেহ আর মনটা তোমার ভালোবাসার উষ্ণতায় উষ্ণ করতে এসেছি, বুঝেছো বোকামি? আরাবি মাথা নিচু করে নিল। জায়ান সোজা হলো। আরাবিকে লজ্জা পেতে দেখিয়ে ঠোঁট কামড়ে হাসলো, বলল, বিয়ের পর থেকে প্রতি রাতেই এত এত আদর সোহাগ দিচ্ছি, তাও ম্যাডামের লজ্জা এক বিন্দু পরিমাণও কমেনি। আদরের ডোজটা কি আরো বাড়াতে হবে ম্যাম? আরাবি যেন লজ্জায় মরে যায়। মানুষটা এত নির্লজ্জ কেন? ইস, কি সব কথা বলে। আরাবি লজ্জায় জায়ানের বুকে মুখ লুকালো। এটা ছাড়া যে উপায় নেই। এখানেই নিজে লজ্জা মিশ্রিত মুখটা সে লুকোতে পারে। ওর সবচেয়ে নিরাপদ স্থান যে ওর স্বামীর বুকে লুকিয়ে পড়া। জায়ান আরাবিকে দুহাতে জড়িয়ে ধরল। আরাবির কাণ্ড দেখে হেসে বলল, লজ্জা লুকানোর জন্য লজ্জা দেওয়া ব্যক্তির কাছে সেই লুকালে? এইভাবে কি লুকাতে পারবে? সেই তো আমার কাছ থেকে বাঁচার জন্য আমার কাছেই সে নিজেকে সমর্পণ করলে। তুমি আসলেই আমার বোকা কাঠগোলা। মৃদু খুটখাট শব্দ কর্ণে এসে প্রবেশ করতেই ঘুম ছুটে যায় আরাবির। তবে চোখ না খুলেই বুঝতে পারে আজ আর শক্তপোক্ত নিরাপদ বুকটাই নেইও। ভ্রু কুচকে আসছে আরাবি। এমনিতে তো নিজেকে সর্বদা লোকটার প্রশস্ত বক্ষে আবিষ্কার করে, তাহলে আজ ব্যতিক্রম কেন? আরাবি চোখ বন্ধ করে পাশ হাতড়ে জায়ানকে খোঁজার প্রয়াস চালালো, কিন্তু ব্যর্থ হলো। তাই হতাশ হলো আরাবি। অলস্যতা আঁকড়ে ধরেছে ওকে যেন, তাই তো চোখটাই খুলতে ইচ্ছে করছে না। আবার জায়ান কোথায় গিয়েছে সেটাও জানতে ইচ্ছে হচ্ছে। হঠাৎ করে সেই চেনা পরিচিত অতি প্রিয় মানুষটার পুরুষালী স্বরটা শুনতে পেল আরাবি। মিসেস শাখওয়াত, আমাকে খুঁজে পাচ্ছেন না বুঝি? জায়ানের কণ্ঠস্বর শুনেই আরাবির মুখে হাসি ফুটে উঠল। ও এবার চোখ মেলে তাকালো। তাকাতেই মুখের সামনে নিজের সুদর্শন স্বামীর মুখশ্রীটা দেখতে পেয়ে ঠোঁটের হাসিটা যেন আরো চওড়া হলো। জায়ান যেন পাগল হয়ে উঠল আরাবির এই সদ্য ঘুম ভাঙা মায়াবী মুখের হাসি দেখে। ঘোর লাগা কণ্ঠে বলল, সকাল সকাল এইভাবে হেসে আমাকে মেরে ফেলার পায়তারা করছেন নাকি? প্রেমে পড়ে যাই তো বারবার। আরাবি হাত বাড়িয়ে দু হাতে জায়ানের গলা জড়িয়ে ধরল। ঘুম জড়ানো গলায় বলল, আর সকাল সকাল এরকম হ্যান্ডসাম ড্যাশিং সেজে বসে আছেন তার বেলায় বুঝি আমার কিছু হয় না? জায়ান ঠোঁট কামড়ে হাসল, বলল, তোমার কিছু হয় বুঝি?
হয়তো অনেক কিছু হয়। আরাবির নাকে নাক ঘষল জায়ান, আদরে কণ্ঠে বলল। তা কি হয় শুনি? আরাবি মুখটা অন্যদিকে ঘুরিয়ে হাসল। একটা কথা আছে না, মেয়েরা তার অতি প্রিয় মানুষটার কাছে বড্ড আহ্লাদি হয়ে থাকে। আরাবির ক্ষেত্রেও যেন কোনো ব্যতিক্রম হলো না। আরাবি ফিসফিস করে বলল। আরাবির কথা শুনে জায়ান প্রাপ্তির হাসি দিল, বলল, কংগ্রাচুলেশনস মিসেস শাখওয়াত, আপনি মিস্টার শাখওয়াতের প্রেমে পড়ে গিয়েছেন। এখন এখান থেকে আর নিস্তার নেই আপনার। আরাবি জায়ানের চোখে চোখ রাখলো, বলল, নিস্তার পেতে চায় কে? আমি? সেটা তো দুঃস্বপ্নেও না। জায়ান হেসে ফেলল। তারপর আরাবিকে ফট করে কোলে তুলে নিল। আরাবি জায়ানকে শক্তভাবে জড়িয়ে ধরল। জায়ান হাসি হাসি মুখ করে বলে, আজ ম্যাডামের এই অধমের প্রতি এত ভালোবাসা দেখানো হচ্ছে যে? সব সময় তো আপনিই ভালোবাসেন, দু একদিন আমি ভালোবাসা দেখালে কি বড্ড ক্ষতি হবে? একদমই না, বরং আপনার এই ভালোবাসা তো আমি দিন রাত 24 ঘন্টাই পেতে চাই। আরাবি ভেঙচি কেটে বলে। শখ কত! জায়ান সুযোগ বুঝে আরাবি ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল, সরে এসে বলে, অনেক। আরাবি জায়ান হঠাৎ চুমু খাওয়ায় একটু লজ্জা পেয়ে গিয়েছিল। পরক্ষণ জায়ানের কথা বলার ভঙ্গি দেখে খিলখিলিয়ে হেসে উঠল। আর জায়ান তার কাঠগোলাপের শুভ সময়ই হাসিতে মত্ত হয়ে রইল। জায়ান দুষ্টু হাসল। মেয়েটাকে আজ অনেক বোল্ডনেস দেখাচ্ছে, এইবার না হয় একটু লজ্জা দেওয়া যাক। জায়ান আরাবির কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলে, ভালোবাসাটা যেভাবে আজ দেখাচ্ছেন, সেভাবে যদি রাতে আমাদের একান্ত সময় এইভাবে একটু আদর করতেন এই অধমকে, তাহলে সে বড্ড খুশি হতো। সব সময় তো আমাকেই এগিয়ে আসতে হয়, খুব করে আদর করতে হয়। এবার আর পারল না আরাবি নিজের লজ্জা ধরে রাখতে। এই লোকের সাথে সে কখনোই পারবে না। সব সময় এমন একটা কথা বলবে যেটা শুনে আরাবি লজ্জা না পেয়ে থাকতেই পারে না। আরাবি লজ্জা পেয়ে জায়ানের কাঁধে মুখ লুকিয়ে ফেলল। ওভাবে থেকে জায়ানের পিঠে মৃদু আঘাত করে বলল, আপনার শুধু অসভ্য কথাবার্তা, দ্যাট ভাল লাগে না। জায়ান গা ছেড়ে হাসলো আরাবির কাণ্ডে। পরপর গানের সুরে সুরে গাইল, অসভ্য হয়েছে আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আরো কাছে আসো না। ছি, অশ্লীল গান। আর ওটা অভদ্র হবে, অসভ্য না। আমি তো তোমার জন্য অসভ্য, অভদ্র, আরো যা যা খুশি বলবে সব হয়ে যাবো ডার্লিং। ধুর, কি শুরু করলেন? থামেন তো, এমনিতেই দেরি হয়ে গিয়েছে। নামাজ পড়ার পর ঘুমোতে যাওয়ার সময় কি বলেছিলাম আপনাকে? সকাল 7টায় আমায় ডেকে দিতে। এখন কয়টা বাজে? 8টা বেজে 38 মিনিট। আপনার কারণে প্রতিদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। সবাই কি ভাববে বলুন তো? মুখ ভোতা করে বলল আরাবি। জায়ান আরাবির ফুলো গালে চুমু খেল। আরাবি বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ফেলল। জায়ান চট করে আরাবির ঠোঁটেও চুমু খেয়ে নিল। আরাবি চটে গিয়ে বলে, উফ, কি শুরু করলেন? এখনো ব্রাশ করিনি, মুখ ধুইনি আমি। তো কি হয়েছে? আমার মুখে জীবাণু আছে না? ও কিছু হবে না। বেশি জানেন আপনি। বড় কে এখানে, আমি না তুমি? আপনি। তাহলে বেশি জানবে কে? অবশ্যই আমি। আসছে আমার সব জানতা। এখন আমাকে নামান, আমি ফ্রেশ হব। জায়ান আরাবিকে ওয়াশরুমে নামিয়ে দিল। আরাবি জায়ানের পা থেকে মাথা পর্যন্ত নজর বোলালো। ব্ল্যাক স্যুট কোটে মারাত্মক সুন্দর লাগছে জায়ানকে। আরাবি যেন চোখ ফেরাতেই পারছে না। পরক্ষণে কিছু একটা ভেবে ভ্রু কুচকে আসে আরাবির। যেখানে ও নিজেই চোখ সরাতে পারছে না এই লোকটা থেকে, তো এই অবস্থায় বাইরে যাওয়ার মানেই মেয়েদের নজর জায়ানের উপর পড়া। একদম চোখ দিয়ে গিলে খাবে। আরাবির রাগ হলো, ভীষণ রাগ, কঠিন রাগ। এই লোক এমনিতেই এত সুন্দর, তার উপর আবার এত রংঢং করার কি আছে? আরবি রাগে ঠাস করে ওয়াশরুমের দরজা আটকে দিল। এদিকে আকস্মাৎ আরবির আহিন কাণ্ডে জায়ান থতমত খেয়ে গেল। এই তো কি সুন্দর একটা মুডে ছিল, এখন আবার কি হলো মেয়েটার? হঠাৎ এভাবে চটে গেল কেন? জায়ান আপন মনে এসব ভাবতে ভাবতে অফিসের ব্যাগ গোছাতে চলে গেল। গিয়ে দেখে সেটা আগেই গুছিয়ে রাখা। নিশ্চয় মেয়েটা নামাজ পড়তে উঠেছিল, তখন গুছিয়ে রেখেছে। জায়ান গিয়ে চুপচাপ বসে পড়ল ডিভানে। অপেক্ষা করতে লাগলো আরাবির। কিছুক্ষণ বাদে আরাবি বেরিয়ে আসলো। সোজা চলে গেল বারান্দায়। সেখানে তোয়ালে নেড়ে দিয়ে এবার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তাকালো না অব্দি জায়ানের দিকে। জায়ান আর সহ্য করতে পারল না আর। এইবার উঠে এলো আরাবির কাছে। আরাবি চুল আঁচড়াচ্ছিল। জায়ান পেছন থেকে জড়িয়ে ধরল আরাবিকে। আরাবি হাত থেমে গেল, পরপর মাথা নিচু করে নিল। জায়ান আরাবিকে ঘুরিয়ে ওর দিকে দাঁড় করালো। জায়ান আরাবির চিবুকে হাত রেখে আরাবির মুখটা উপরে তুলল। পরপর আরাবির চোখে টলমলে অস্ত্র দেখে থমকে গেল জায়ান।
এই তো কিছুক্ষণ আগেই এই পূর্ণিমা চাঁদের মতো হাসি হাসি মুখটায় হঠাৎ অমাবস্যার মতো আধার নামলো কেন? জায়ান বিচলিত কণ্ঠে বলে। কাঁদছো কেন? কি হয়েছে? খারাপ লাগছে? আরবি মাথা দোলালো। জায়ান আবারও কারণ জানতে চাইল। আরবি ভেজা কণ্ঠে বলে, আমার ভয় হয় জায়ান। জায়ানের চিন্তিত কণ্ঠস্বর। কিসের ভয় আরবি? আমি তো আছি। আপনাকে নিয়েই যে আমার ভয় হয়। আপনাকে আমার জীবনে আমি পেয়ে ধন্য। আমার তো 7 কপালের ভাগ্য আমি আপনাকে পেয়েছি। না হলে যেখানে মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করত প্রতিনিয়ত, ইনফ্যাক্ট এখনো করে আমার এই গায়ের রং নিয়ে, সেখানে আপনি আমার এই গায়ের রং দেখেই নাকি আমাকে ভালোবেসেছেন। অনেক ভাগ্য করে আপনাকে পেয়েছি। আপনাকে আমি হারাতে পারবো না, তবুও ভবিষ্যতের কথা তো কেউ বলতে পারে না। আপনি তো অনেক সুন্দর। আপনাকে তো আমার থেকেও কত সুন্দর সুন্দর মেয়েরা বিয়ে করতে চেয়েছিল, এমনকি এখনো চাইছে। আমার ভয় করে তারা যদি আপনাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেয়, আমি সহ্য করতে পারবো না জায়ান। আরবের কথাটা শেষ করতে দেরি জায়ানের রাগের হিতাহিত জ্ঞান শূন্য হতে দেরি নেই। অনেক সহ্য করেছে। মেয়েটা প্রতিনিয়ত এসব ভেবে চলে। এতবার মানা করে তবুও মেয়েটা এসবই ভাবে। কিন্তু না, আরবিকে তো আর জায়ান কিছু বলতে পারবে না। জায়ান চোখ বন্ধ করে আরবির দিকে তাকালো। আরবের গাল ভিজিয়ে গড়িয়ে পড়া চোখে জলটুকু মুছিয়ে দিল। তারপর অত্যন্ত শীতল কণ্ঠে বলল, একটা কথা জানো কি আরবি? আমি যে তোমায় ঠিক কতটা ভালোবাসি এটা তুমি এখনো অনুভব করতে পারোনি। তুমি আমার ভালোবাসায় বিশ্বাস করোনি। যদি বিশ্বাস করতে তাহলে এই কথাগুলো আজ এইভাবে বলতে না। আমাকে বিশ্বাস করলে এটা বিশ্বাস করতে যে তোমার জায়ান শুধু তোমারই থাকবে, আর কারো না। এইবার পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েটাও যদি আমার সামনে থাকতো, তাও আমি তার দিকে তাকাবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আফসোস, আমার এই ভালোবাসার গভীরতা তোমায় আমি বোঝাতে পারলাম না আরবি। এতে তোমার কোনো দোষ নেই, এটা আমার ব্যর্থতা। আমি আমার ভালোবাসা তোমাকে বোঝাতে ব্যর্থ হয়েছি। আই এম সরি। জায়ান আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে প্রস্থান করলো এখান থেকে। সে অনেক রেগে আছে, আর এই রাগ সে আরবির সামনে প্রকাশ করতে চায় না। মেয়েটা কোমল হৃদয়ের অধিকারী, ভয় পেয়ে যাবে। এদিকে জায়ানের কথাগুলো ঝংকার তুলে আরবির কানে বাজতে লাগলো। ভুল করে ফেলেছে, বড্ড বড় ভুল। মানুষটা অনেক কষ্ট পেয়েছে। এবার কি করবে আরবি? অনুশোচনায় দগ্ধ হতে লাগলো আরবির হৃদয়। মানুষটাকে এইভাবে কষ্ট দিতে পারলো? আরবির আকাশে আজ মন খারাপের মেঘ জমেছে। নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে কষ্ট দিয়ে এখন যেন নিজের বুকটায় পড়ে যাচ্ছে। কেন বলতে গিয়েছিল ওই কথাগুলো? মানুষটা খেয়েও যায়নি। আরবির চোখ জোড়া জলে টইটুম্বর। একসময় দুহাতে মুখটা ঢেকে ফুপিয়ে উঠল। কাঁদতে কাঁদতে বলে, আই এম সরি। আমি সেভাবে বলতে চাইনি। আই এম রিয়েলি ভেরি সরি। আরবি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে এই মানুষটার সামান্য অভিমান সে সহ্য করতে পারছে না। সেখানে এই মানুষটাকে ছাড়া নিজের অস্তিত্ব কল্পনা করতে পারবে না আরবি। এটা ভাবলেই যেন নিজের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আরবির। মানুষটা এখনো হৃদয়ের সবটা জুড়ে বাস করে। আরবি এখন নিজের অনুভূতিগুলোকে খুব ভালোভাবে বুঝতে পারছে। ও যে লোকটাকে ভালোবেসে ফেলেছে এতে কোনো সন্দেহ নেই। আরবি আকাশের দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, I love you, Jan. Love you so much. I just can't live without you. আরবি হাতে ফোনটার দিকে তাকালো। এই নিয়ে কতগুলো ফোন আর মেসেজ করেছে সে জায়ানকে। লোকটা একটা মেসেজও সিন করেনি। অনেকটাই কষ্ট দিয়ে ফেলেছে ও জায়ানকে। অফিস থেকে ফিরুক একবার, যে করেই হোক তাকে মানিয়েই ছাড়বে আরবি। ওর ভাবনার মাঝে এই দরজায় কড়াঘাতে শব্দ পেল আরবি। ভোরকে গিয়েছিল প্রথমে, পর নিজেকে সামলে নিল। চোখ মুছল শাড়ির আঁচলে। এরপর গিয়ে দরজা খুলল। দরজা খুলতেই সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে অনেকটা চমকালো আরবি। স্বয়ং সোহানা শাখাওয়াত দাঁড়ানো এখানে। আরবি তাকে দেখে শাড়ির আঁচল মাথায় টানল। নরম গলায় বলে, আসুন মা, ভেতরে আসুন। আরবির এই নরম কণ্ঠে বলা কথায় ছিটে ফোটাও দাম দিলেন না সোহানা শাখাওয়াত। তীক্ষ্ণ দৃষ্টিতে আরবির দিকে তাকিয়ে কথার বান ছুড়ে দিলেন, এত আদিক্ষেতা করতে হবে না। বিয়ের পর থেকেই শুধু তোমার কীর্তিকলাপগুলো দেখলাম। এবারই বউ তুমি, তাও বড় বউ। সেই হিসেবে তোমার তো কিছু দায়িত্বও তো আছে, তাই না? নাকি আমার ছেলে আহ্লাদ পেয়ে একদম মাথায় উঠে বসেছ? আসার পর থেকে তো এক কাপ চাও বানিয়ে খাওয়াও দেখিনি। পায়ের উপর পা তুলে রাজরানী হয়ে বসে থেকে সিদ্ধান্ত নিয়েছ। তোমার মা বাবা কি এত জমিদার না যে তোমার বাবার বাড়ি 100 জন কাজের মানুষ আছে তাই কোনোদিন কাজ করনি? বড়লোক বাড়িতে এসে বিয়ে করে যে ভেবেছ শুধু খাবে আর ঘুমাবে, আর কিছু করা লাগবে না, তাই না? সোহানা শাখাওয়াতের এক একটা কথা যেন বুকে তীব্রভাবে আঘাত করল আরবির।
এসব কি বলল তিনি? বিয়ের পরেই প্রথম সুহানা সাখাওয়াতের সাথে ভালোভাবে দেখা হলো আরাবির। না হলে তিনি সচরাচর ওর দিকে তো তাকায়ও না। আর আজ প্রথমবারে এমন ব্যবহার মোটেও আশা করেনি আরাবি। আরাবি ভারাক্রান্ত হৃদয়ে থেমে থেমে বলল, আমি ক্ষমা চাচ্ছি মা, আমার দায়িত্ব কিভাবে পালন করতে তা পারার জন্য আমায় বলুন আমাকে কি করতে হবে, আমি সব করে দিচ্ছি। সুহানা সাখাওয়াত রাগী গলায় বলেন, এখন আমার সাথে এভাবে শুধু মধু মিশিয়ে কথা বলছো। আমার ছেলে আসতো ঠিকই তার কানে আমার নামে বিষ ঢুকিয়ে দেবে। ছি ছি মা, এসব কি বলছেন? আমি এটা কখনো ভাবতেই পারি না। সেটা সময়ই বলে দেবে। এখন আর এসব মেলোড্রামা করো না। নিচে যাবে, রান্নাঘরে মিলি আছে, সেখানে গিয়ে ওকে বলবে আজকে রান্না তুমি করবে। আমি মিলকে কোনো খোটা শুনতে পারবো না। না, ও যেন না বলতে পারে যে আমি আমার পুত্রবধূকে বসিয়ে বসিয়ে খাওয়াই। কথা যেন মাথায় থাকে। এখন যাও তুমি কাজে। আচ্ছা মা। সুহানা সাখাওয়াত চলে গেলেন। আরাবি ঠোঁট কামড়ে ধরল। সুহানা সাখাওয়াত তো ঠিকই বলেছেন। এখানে আসার পর থেকে একটা কাজও আরাবি করেনি এই বাড়ির লোকেদের জন্য। আসলে করবে বা কিভাবে? এতদিন তো জায়ান অফিসে যায়নি। বিয়ের পর আজকেই প্রথম গেল অফিসে। জায়ানের কারণেই কোনো কাজ করতে পারেনি, শুধু রুমের টুকিটাকি কাজ করেছে। তবে বাবা মা টেনে নিয়ে কথা বলায় আরাবির ভীষণ খারাপ লেগেছে। তবে মনের কষ্ট মনে রেখে আরাবি সুহানা সাখাওয়াতের কথা মতো রান্নাঘরে চলে আসলো। মিলি বেগম তখন ফ্রিজ থেকে গোশত বের করে ভেজাচ্ছিলেন। আরাবি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ছোট মা কি করছেন? মিলি বেগম আরাবিকে দেখে মুচকি হাসলেন, অতঃপর বললেন, আজ বৃষ্টি হচ্ছে, ভাবলাম খিচুড়ি রান্না করি, সাথে গোস্তের কালাভুনা করলে একদম জমে যাবে। জায়ানের অনেক পছন্দ। ছেলেটার এই দুটো হলে যেন আর কিচ্ছু লাগে না। ও হ্যাঁ, এর সাথে তার শুটকি ভর্তাও চাই। আরাবি যেন আগ্রহ বাড়ল। সে এখনো ঠিকঠাক ভাবে জানে না জায়ানের পছন্দ অপছন্দের বিষয়ে। আরাবি মৃদু হেসে বলে, বলছিলাম কি ছোট মা, আজকের রান্নাটাকে আমি করি? মিলি অবাক হয়ে তাকালো আরাবির দিকে, বলল, তুমি রান্না পারো? আরাবি চওড়া হাসি দিয়ে বলে, সব রকমের রান্না পারি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তাহলে রান্নাটা আমি করি? এ তো খুশির কথা, বাড়ির বউ আজ প্রথমবার রান্না করবে। মিলি বেগমকে আরাবির ভীষণ পছন্দ। মানুষটা অনেক নরম হৃদয়ের অধিকারী, একদম সহজ সরল একটা মানুষ। কি সুন্দর, সব সময় হাসি খুশি থাকেন। তাকে দেখতেও আরাবির ভীষণ ভালো লাগে। আরাবি কাজে লেগে পড়ল, সাথে সাহায্যও করলেন মিলি বেগম। প্রথমবার তো, তাই আরাবি জানে না এখানে জিনিসপত্র কোথায় কোনটা আছে। খিচুড়ি বসিয়ে এবার আরাবি গরুর গোশতের কালাভুনা রান্না শুরু করলো। মশলা কষানোর সময় আরাবি এবার মিলি বেগমকে উদ্দেশ্য করে বলল, বলছিলাম ছোট মা, ওনার আর কি কি পছন্দ আর কি কি অপছন্দ, মানে যেটা তিনি একদম পছন্দ করেন না? মিলি বেগম আরাবির প্রশ্নে হাসলেন, বললেন, জায়ান মোটামুটি সব কিছুই খায়, তবে ও মিষ্টি জাতীয় কিছু পছন্দ করে না। পছন্দ করে না মানে একদমই করে না। ঝাল ঝাল খাবার অনেক পছন্দ করে। শাকটাকে তো খায় না, তবে সবজি অনেক পছন্দ। অনেকগুলো সবজি দিয়ে একসাথে নিরামিষ রান্না করলে ও খুব পছন্দ করে। সব ধরনের ভর্তা, তাও অনেক ঝাল দিয়ে। ওর কারণে আমার আলাদা করে ভর্তা করতে হয়। মানে মরিচ ভর্তা ওর অলওয়েজ লাগে। ও যে কোনো তরকারির সাথে মরিচ ভর্তা খাবে। অত ঝাল আমরা আবার কেউ খেতে পারতাম না। ও ঠিক ওর মায়ের মতো হয়েছে। আপাও এমন ঝাল খেত। একবার কি হয়েছিল জানো? যখন আমি নতুন বউ হয়ে বাড়িতে আসলাম, তখন তো আর এত কিছু জানতাম না। আপা যে নিজের জন্য আলাদা এক পদ তৈরি করতো এটা আমি জানি না। তো আমি ভুলে একদিন আপার তরকারি দেখে খেয়ে ফেলেছিলাম। ব্যাস, কাম খাতাম। যেই ঝাল ছিল, বাবা গো বাবা, এখনও সেটা মনে পড়লে আমার চোখে পানি চলে আসে। মিলি বেগমের মুখের এক্সপ্রেশন দেখে হেসে ফেলল আরাবি, সাথে হাসলেন মিলি বেগমও। কথা বলতে বলতে কালাভুনাটা হয়ে গিয়েছে। আরাবি এইবার শুটকি ভর্তা আর মরিচ ভর্তা করে ফেলল। তারপর অন্যদের জন্য কম ঝাল দিয়ে অন্যান্য রান্না করলো। কালাভুনাটাও দুটো করেছে, একটা বেশি ঝাল আর একটা কম ঝাল। রান্না প্রায় শেষ। এমন সময় মিহান সাহেবের কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল। তিনি চা খেতে চাচ্ছেন আর মিলি বেগমকেও ডাকছেন। তা শুনে আরাবি বলে, ছোট মা আপনি যান, রান্না তো শেষ, আমি চা বানিয়ে নিয়ে আসছি, আপনি যান। রান্না সব শেষ হয়ে যাওয়ায় মিলি বেগমও দ্বিমত করলেন না। আরাবির কথায় রাজি হয়ে সায় দিয়ে তিনি চলে গেলেন। যাওয়ার আগে বললেন মিহান সাহেব রং চা খান, আর তার জন্য বানাতে বললেন।
আরবি তাই তিনজনের জন্য বানাবে ভাবলো, ও নিজেও একটু খাবে। তিনি যেতে আরবি চুলোতে চা বসালো, তারপর ভাবতে লাগলো আজ জায়ানের জন্য নিজ হাতে সব রান্না করেছে। একদিকে সুহানা সাখাওয়াতকে ওর ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তার কথার কারণেই আরবি আজ রান্না করতে এসছে। আচ্ছা, ওর হাতে রান্না খেয়ে লোকটার কি পছন্দ হবে, নাকি ও রান্না করেছে শুনে খাবেই না? যে রাগ করেছে জানা না, তার জায়ান এমনটা করতেই পারে না। ও তো জানে জায়ান ওকে ঠিক কতটা ভালোবাসে। আরবি হাইপার হয়ে শুধু শুধু মানুষটাকে এভাবে কষ্ট দিয়ে ফেললো। আচ্ছা, সবসময় তো জায়ানই ওর কাছে আগে আসে। ভালোবাসার ঘনিষ্ঠ মুহূর্তগুলোতে জায়ানি ওকে আগে কনভিন্স করে। আর যদি ও নিজেই আগে জায়ানের কাছে এগিয়ে যায় আর ওর ভালোবাসার কথা প্রকাশ করে, তবে কেমন হবে ব্যাপারটা? একটা সুন্দর শাড়ি পরবে, হালকা সাজবে মানুষটার জন্য, খুব রোমান্টিক ভাবে ভালোবাসার কথা জানাবে জায়ানকে। এসব ভেবেই লজ্জায় গাল গরম হয়ে এলো আরবির। আর এসব ভাবনাতেই গন্ডগোল হয়ে গেল। আরবি চিনির বদলে লবণ দিয়ে ফেলেছে, দেওয়ার সাথে সাথেই বুঝতে পেরেছে, কিন্তু কিছুই করার নেই। আরবি ইস শব্দ করে বলল, হাই রে, এটা কি করলাম? কি ভুল করে ফেললাম? চাচু অপেক্ষা করছেন চায়ের জন্য। আরবি দ্রুত সেই পাত্রটা নিয়ে হাঁটা ধরল পানিগুলো ফেলার জন্য। হঠাৎ পেছন থেকে সুহানা সাখাওয়াতের গলা শোনা গেল, এই মেয়ে, রান্না হয়েছে? জায়ানরা তো এসে পড়বে, এখনো রান্না হয়নি? আকস্মাৎ এভাবে আসায় আরবি এমন ভাবে চমকে গেল যে মেয়েটার ঘাবড়ানোর কারণে ওর হাতের গরম পাত্রটা ওর হাত থেকে ছুটে গিয়ে ওর পায়ের ওপরেই পড়ে গেল। টকবাগানো গরম চায়ের পানি সবটা আরবির গায়ের ওপর পড়ল। তীব্র যন্ত্রণায় আরবি মা গো বলে চিৎকার করে ফ্লোরে বসে পড়ে, ওর পাজোড়া হাত দিয়ে ধরে ফেলে। সোহানা সাখাওয়াত নিজেও ভরকে যান। এমনটা যে হবে তিনি ভাবতে পারেননি। পরক্ষণে আরবিকে যন্ত্রণায় কাতরাতে দেখে তার ঠোঁটের কোণেই ক্রুর হাসি ফুটে ওঠে। ভালো হয়েছে, আরো কাতরাক, মজা পাচ্ছে সে। তবে এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, ওনাকে ধরতে হবে, না হলে সবার নজরে খারাপ হয়ে যাবেন তিনি। তাই না চাইতেও গিয়ে ধরেন আরবিকে, অভিনয় করে নাকা স্বরে বলেন, ও মাই গড, ইস, এটা কি হয়ে গেল? আমি তোমাকে ভয় দেখাতে চাইনি আরবি, আই এম সরি। আরবি যন্ত্রণায় ছটফট করতে করতে বলে, আপনার দোষ নেই মা। মা একটু কষ্ট করে বরফ নিয়ে আসুন মা, আমার ভীষণ জ্বলছে। এদিকে আরবির চিৎকারে মিলি বেগম নূর ছুটে এসছে। মিহান সাহেবও সার্ভেন্টদের সাহায্য নিয়ে আসলেন। আরবির এই অবস্থা দেখে তারা হতভম্ব। মিলি আর সোহান আরবিকে ধরে নিয়ে খুব কষ্টে ড্রয়িং রুমের সোফায় নিয়ে বসালেন। আরবি চোখ বন্ধ করে দাঁতে দাঁত চিপে ব্যথাটা সহ্য করার চেষ্টা করছে। নূর গিয়ে দ্রুত ফ্রিজ থেকে বরফ নিয়ে আসলো। মেয়েটা মাত্র ইউনিভার্সিটি থেকে ফিরেছে। আরবি চিৎকার শুনে দৌড়ে এসছে। নূর আস্তে আস্তে আরবির পায়ে বরফ দিতে লাগলো। মিলি বেগম চিন্তিত স্বরে বললেন, এসব কিভাবে হলো? আসলে আমি দেখতে গিয়েছিলাম রান্না কত দূর হয়েছে। আরবির হাতে তখন চায়ের পাত্র ছিল, আমি ওকে ডাক দিলাম, ও চমকে উঠলো, ভয় পেয়ে হাতের পাত্রটা ছেড়ে দিল, আর এটা গিয়ে ঘটে গেল। আই এম সরি আরবি। আরবি ব্যথাতুর কণ্ঠে বলে, আপনার দোষ নেই মা, আমি খেয়াল করিনি। আপনি সরি বলে আমাকে নিজের চোখে ছোট করে দেবেন না। নূর আরবির পায়ে বরফ ঘষতে ঘষতে দেখে আরবির পায়ে অলরেডি ফোসকা পড়ে গিয়েছে, বেশ ভালোই পুড়েছে। নূর বলল, ভাবি, ডক্টরকে আসতে বলি, অনেকখানি ফোসকা পড়েছে। এদিকে কাজ শেষ করে মাত্রই বাড়ি ফিরেছে জায়ান, নিহান সাহেব আর ইপ্তি। আজ অফিসে জরুরি মিটিং ছিল, সেটা শেষ করেই এসছে, কারণ অফিসে আর কাজ ছিল না তেমন একটা। তাই বাসাতে এসেছে সবাই লাঞ্চ করে তারপর আবার যাবেন। এদিকে বাসায় এসে ড্রয়িং রুমে সবাইকে এভাবে একজোট হয়ে থাকতে দেখে ইপ্তি বলল, আজকে সবাই এখানে একসাথে, কোনো বিশেষ কিছু নিয়ে আলোচনা হচ্ছে নাকি? নূর ইপ্তির কথা শুনে করুণ গলায় বলে, ভাবির পা পুড়ে গিয়েছে ইফতি ভাইয়া। এই কথাটা শুনে জায়ান চমকে তাকালো। কথাটা যেন একেবারে বুকের বাপাসটায় বিষাক্ত তীরের মতো এসে বিঁধল। তার কাঠগোলা ব্যথা পেয়েছে। জায়ান দ্রুত বড় বড় পা ফেলে এগিয়ে আসলো। আরবি সোফায় বসে আছে, ওর পাটা টি টেবিলের ওপর উঠানো। নূর সেখানে বরফ গলা পানি দিচ্ছে। পাটা পুড়ে ফোসকা পড়ে গিয়েছে, যা স্পষ্ট দেখা যাচ্ছে। জায়ান আরবির মুখের দিকে তাকালো। আরবির চেহারায় তীব্র যন্ত্রণার ছাপ। ওই যন্ত্রণাময় মুখটা দেখে জায়ানের হৃদয়টা যেন যন্ত্রণায় থেতলে গেল। ইস, কতটা কষ্ট হচ্ছে ওর কাঠগোলাপের। জায়ানের ভেতরে যে ঝড় বয়ে যাচ্ছে প্রিয়তমা স্ত্রীকে দেখে তা কেউ বুঝতেই পারবে না। জায়ান কাউকে কিছু বলল না, না জিজ্ঞেস করলো এটা কিভাবে হয়েছে। ও চুপচাপ গিয়ে এক ঝটকায় আরবিকে কোলে তুলে নিল। এদিকে জায়ানের উপস্থিতি টের পেয়ে অনুশোচনায় জায়ানের দিকে তাকাতে পারছিল না আরবি, তাই চুপচাপ মাথা নিচু করে বসেছিল।
কিন্তু হঠাৎ এভাবে জায়ান কোলে নেওয়ায় মেয়েটা চমকালো। পরপর সবার সামনে জায়ান ওকে কোলে নিয়েছে, এর কারণে লজ্জা পেল। তবে জায়ানকে কিছুই বলল না। আরাবি জায়ানের গলাটা ভালোভাবে জড়িয়ে ধরল, তারপর জায়ানের দিকে তাকালো। মানুষটা চোখ মুখ গম্ভীর করে রেখেছে, চোয়ালদার শক্ত হয়ে আছে তার, বেশ প্রেশার সাথে আরাবিকেও ধরে রেখেছে। বোঝাই যাচ্ছে জায়ান ভীষণ রেগে আছে। আরাবি ভয় পেল, বারবার শুকনো ঢোক গিলতে লাগলো। এই আগ্নেয়গিরিকে কিভাবে শান্ত করবে আরাবি, ভাবতেই ওর বুক ধরফর করতে লাগলো। আরাবির ক্ষত স্থানে মলম লাগিয়ে দিচ্ছে জায়ান। অত্যন্ত যত্ন সহকারে কাজটা করছে সে। একটুখানি মলম লাগাচ্ছে আর বারবার ফু দিচ্ছে, যাতে আরাবির একটু কষ্ট না হয়। তবে চোখ মুখ বেশ গম্ভীর, চোয়ালদয় শক্ত করে রেখেছে, রাগে দাঁতের দাঁত ঘর্ষণ দিচ্ছে, ফলে অদ্ভুত শব্দ হচ্ছে। জায়ানের এহেন রূপের সাথে আরাবির দ্বিতীয়বার পরিচয় হলো। ভয়ে আরাবির শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গিয়েছে। জায়ানকে দেখতে ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছে। কিছু একটা বলে যে শান্ত করবে লোকটাকে তাও পারছে না, কারণ ভয়ে ওর গলা শুকিয়ে গিয়েছে, মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। আরাবি জোরে 2-3টে শ্বাস ফেলল। না, এভাবে হবে না, লোকটাকে শান্ত করতে হবে। আরাবি মনে মনে সাহস জুগিয়ে হালকা আওয়াজে বলতে চাইল, শুনুন না, আমি আসলে আরাবি কথাটা সম্পূর্ণ করতে পারল না। তার আগে জায়ান সেখান থেকে উঠে চলে গিয়েছে। গিয়ে আলমারি থেকে জামা কাপড় নিয়ে কোনো শব্দ না করেই ওয়াশরুমে চলে গেল। জায়ানের এহেন কাণ্ডে না চাইতেও আরাবির চোখে অশ্রু জমল। লোকটার এমন নীরবতা সহ্য করতে পারছে না ও। মানছে ওর অসাবধানতার কারণে আজ এরকম একটা ঘটনা হয়েছে, তাই বলে কি লোকটা এমন ব্যবহার করবে? আরাবি ঠোঁট কামড়ে ধরল। আচ্ছা, এত কষ্ট করে এত কিছু রান্না করলো, লোকটা কি এখন সেগুলোও খাবে না ওর সাথে রাগ করে? আরাবি বিছানায় শুয়ে পড়ল। ভালো লাগছে না কিছুই। আজকের পুরো দিনটাই খারাপ। আজ যেন সবকিছুই খারাপই হচ্ছে ওর সাথে। লোকটার জন্য কিছু করে যে লোকটার অভিমান ভাঙাবে তাও তো এখন করতে পারবে না। পাটা পুড়িয়ে বসে আছে। কি করবে আরাবি? রান্না করে মন গলাবে কি? এটা করতে গিয়ে পা পুড়িয়ে এখন যেন রাগের আগুনে আরো কেরোসিন ঢেলে দিয়েছে আরাবি। জায়ানকে কিভাবে মানাবে এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে গেল আরাবি। একে তো পায়ে ব্যথা, তার উপর সকাল থেকে এত খাটাখাটুনি করে রান্না বাড়া করেছে। ক্লান্তিতে দু চোখের পাতায় ঘুমে রাজা এসে ভর করেছে। এদিকে ঘন্টা দেড়েক লাগিয়ে গোসল নিয়ে বের হলো জায়ান। রাগে সারা শরীর জ্বলছিল। ঠান্ডা পানি দিয়ে গোসল করে যদি নিজেকে একটু শান্ত করা যায়, সেই আশাতেই এতক্ষণ লাগলো। ওয়াশরুম থেকে বের হয়ে বিছানার দিকে আর চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিল জায়ান। পরপর আবারও চমকিত দৃষ্টিতে প্রিয়তমার দিকে তাকায়। এলোমেলো চুলে এলোমেলো শাড়িতে যেন একটা ঘুমন্ত পরীকে দেখছে জায়ান। আরাবির পরিহিত শাড়িটা এলোমেলো হয়ে যাওয়ায় আরাবির আকর্ষণীয় নারী দেহের অনেক অংশই দৃশ্যমান। আরাবির ওই মেদহীন ওই মসৃণ উদরের দিকে দৃষ্টি যেতেই যেন নিজের খেয়ে হারিয়ে ফেলার জোগাড় হলো জায়ানের। বারবার শুকনো ঢোক গিলল। এই মেয়ের সৌন্দর্য এতটাই প্রখর যে জায়ান নিজেকে কোনোভাবেই নিজেকে সামলাতে পারে না। বিয়ের পর তো একেবারেই না। স্বামী হয়ে স্ত্রীর অমন চোখ ধাঁধানো সৌন্দর্য কি কখনোই অদেখা করা যায়? নিজের কামক অনুভূতিকে কি সামলানো যায় এত সহজে? জায়ান তার উত্তেজিত অনুভূতি দমিয়ে রাখার চেষ্টা করতে লাগলো। মাত্র গোসল দিয়ে আসা জায়ান ইতিমধ্যেই ঘেমে উঠেছে। নিজের চুলের মাঝে হাত গলিয়ে তার চেপে ধরে জায়ান দাঁত খিচিয়ে বলে উঠল, She is extremely beautiful. My heart becomes very weak seeing this video of hers. I feel like having a heart attack. পরপর বুকের বাপাসটায় হাত রেখে বিড়বিড় করলো, মেয়ে, তোমার উপর কেন আমি বেশিক্ষণ রেখে থাকতে পারি না? জায়ান ধীর পায়ে গিয়ে আরবির পাশে বসলো। শাড়ির আঁচলটা গুছিয়ে নিয়ে ঠিক করে দিল। কিছু চুল আরবির মুখের উপর পড়ে আছে। জায়ান খুব যত্ন সহকারে আস্তে আস্তে সেই চুলগুলো সরিয়ে দিল, যাতে মেয়েটা জেগে না যায়। ঝুঁকে গিয়ে জায়ান এইবার চুমু খেলো আরবির কপালে। সরে এসে আরবির হাতটা নিজের হাতের মুঠোতে নিয়ে নিল। হাতের উল্টো পিঠে ঠোঁটের আবেশ দিয়ে দিল জায়ান। সেভাবেই থেকে আরবির পায়ের সেই ক্ষতটার দিকে তাকিয়ে অত্যন্ত শীতল কণ্ঠে বলে উঠল, আমার কাঠগোলাপকে এভাবে কষ্ট দেওয়ার পরিণাম ভালো হবে না। শুধু সময়ের অপেক্ষা করছি আমি। আমি চুপ করে আছি তার মানে এই না যে আমি কিছুই জানি না। আমার কাঠগোলাপকে আঘাত করা মানে আমাকে আঘাত করা। আর একজন আহত সিংহ ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তার ধারণা ওদের নেই। আমি বোঝাবো ওদের সেটা। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এসবের মাঝে দরজায় করাঘাতের শব্দ শুনতে পেল জায়ান। উঠে গিয়ে দরজাটা খুলে দিল। দেখে নূর দাঁড়িয়ে আছে, হাতে খাবারের ট্রে। জায়ান সরে আসলো খানিকটা, তারপর বলে, আয় ভিতরে আয়। না, এখন ভেতরে আসবো না।
তুমি শুধু খাবারটুকু রাখো, আমার ক্ষুধা পেয়েছে। ভাবি অনেক ডিলিশিয়াস রেসিপি রান্না করেছে, তা দেখে যেন আমার ক্ষুধা আরো বেড়ে গিয়েছে। কথাগুলো এক নাগাড়ে বলে জায়ানের হাতে খাবারের ট্রেটা দিয়ে দিল। ফের বলল, ভাবি কি করে? ক্ষততে মলম লাগিয়েছো? হ্যাঁ, লাগিয়ে দিয়েছি, ঘুমিয়ে গিয়েছে। আচ্ছা, আমি যাচ্ছি। হুম। নূর চলে আসলো সেখান থেকে। নূরের ভালো লাগছে না। আজকে ভেবেছিল জায়ান আসলে জায়ানের সাথে বিগত ঘটে যাওয়ার সকল ঘটনা জায়ানকে জানাবে। জায়ানের কাছে বললে মনটা হালকা হবে, তাহলে ওকে আর এত চিন্তাই করতে হবে না। ওর ভাই তো বেস্ট, তার কাছে সব কিছু সাজেশন থাকে। তবে আজ চেয়েও বলতে পারলো না। আরবি ব্যথা পেয়েছে, এই কারণে ওর ভাই অফিসেও গেল না। সেখানে এসব বিষয়ে আজ আলোচনা না করাই শ্রেয় বলে মনে করলো নূর। খাবারের ট্রেটা সাইড টেবিলে নিয়ে রাখলো জায়ান। নূরের বলা কথাগুলো মনে করলো। তার মানে আজ এই সকল রান্না আরবি করেছে। ও অভিমান করেছে, সেই জন্য ওকে মানাতে এত এত রান্না করেছে মেয়েটা। ওকে খুশি করতে গিয়ে আবার ব্যথাও পেল। না, আর কি অভিমান রাখা যায়? অবশ্য প্রেয়সী সে আবেদনময়ী রূপ দেখে ও রাগ অভিমান তো সেই ক্ষণেই ধুয়ে মুছে মাটিতে পড়ে গিয়েছে। জায়ান ক্ষীণ হাসল, তাকালো আরবির দিকে। কি সুন্দর করে ঘুমোচ্ছে মেয়েটা। ঘুম থেকে তুলতে ইচ্ছে করছে না আরবিকে। উল্টো আরবিকে ওর বুকের মাঝে নিয়ে আদরে বিড়াল ছানার মতো জড়িয়ে ধরে ও নিজেও ঘুমোতে ইচ্ছে হচ্ছে। কিন্তু এমনটা ভাবলে তো হবে না। 3:37 বাজে। মধ্যাহ্ন ভোজের সময় গড়িয়েছে অনেকক্ষণ। মেয়েটা এখনো না খাওয়া। আরবিকে জাগাতে মন না চাইলেও জাগাতে হলো জায়ানের। আরবি নরম গালে ও নিরেট হাতটা আলতোভাবে ছুঁয়ে দিয়ে ধীর স্বরে ডেকে উঠল, আরবি, আরবি, ওঠো, আবার পরে ঘুমিয়ে নিও, ওঠো। এক নাগাড়ে এভাবে ডাকায় আরবি নড়ে চড়ে উঠল। প্রথমে ভ্রু কুচকে রাখলো কতক্ষণ। ওর ইচ্ছে করছে না ঘুম থেকে উঠতে। পরপর জায়ানের কণ্ঠস্বর কানে এসে পৌঁছতেই ঝট করে চোখ মেলে চাইল। জায়ানের মুখশ্রীটা দেখেই চটজলদি উঠতে নিতেই পায়ের পাতায় টান পড়ল। সাথে সাথে ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল আরবি। জায়ান চমকে গেল। পরপর আরবিকে নিজের সাথে আগলে নিল। আরবির চোখ মুখ কুচকে ব্যথাটা হজম করার চেষ্টা করছে। পোড়া জায়গাটাতে চামড়াগুলোতে টান লাগছে, যার ফলে এখন অসম্ভব জ্বালাপোড়া করছে। আরবি নিস্তেজ হয়ে পড়ে রইল জায়ানের বুকে। জায়ান আরবির চুলগুলো গুছিয়ে সেগুলো ক্লিপ দিয়ে আটকে দিল। এরপর নরম গলায় বলে, বেশি ব্যথা হচ্ছে? আজ সারাটা দিনে জায়ান আরবির সাথে কথা বলেনি, গম্ভীর মুখ করেছিল। তাই এখন স্বামীর নরম কণ্ঠের আওয়াজ শুনে যেন আরবি নিজেকে সামলাতে পারল না, কান্না করে দিল। জায়ান বুঝলো তার বউটা কেন কাঁদছে। জায়ান আলতো হাতে আরবির চোখে জলগুলো মুছে দিতে দিতে বলে, কাঁদছো কেন? এখানে কান্নার মতো কি বলেছি আমি? আমি কি তোমায় বকেছি না মেরেছি? আরবি দুহাতে জায়ানের পিঠে টি শার্ট মুঠো করে ধরল। জায়ানের প্রশস্ত বুকে মুখ লুকিয়ে রেখেছে মেয়েটা। সেভাবেই মাথা নাড়িয়ে না বোঝালো জায়ানের প্রশ্নের উত্তরে। জায়ান হেসে বলে, তো কাঁদছো কেন? আরবি কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, আপনি আপনি অনেক খারাপ। আমার সাথে আজ সারা দিনে একটা বারও কথা বলেন নাই। আমি কতগুলো ফোন করলাম, একটাও ধরলেন না। মেসেজ করেছি, তার সিনেই করলেন না। রিপ্লাই তো দূরের কথা, আপনি অনেক খারাপ। জায়ান দুষ্টু হেসে বলে, আচ্ছা, আমি তো খারাপ। তো এই খারাপ লোকের কাছে কি? ছাড়ো আমায়, চলে যাচ্ছি, আর আসবো না তোমার কাছে। আমি তো খারাপ। জায়ান মিছিমিছি আরবির হাত দুটো ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। সহ্য করতে না পেরে এক পর্যায়ে আরবি নিজেই রেগে গেল। তারপর কামড় বসিয়ে দিল জায়ানের বুকের বাপাশে। খুব জোরে সরে এই কামড়টা দিয়েছে। জায়ান ঠোঁট কামড়ে ধরে ব্যথাটা সহ্য করে নিল। তাও একটু শব্দ করলো না। করুক না, মেয়েটা যেমন চায়। ওই তো একমাত্র পুরুষ আরবির জীবনে, যার কাছে আরবি মন খুলে সব করতে পারবে। ওর যা ইচ্ছে করবে সব করবে। শুধু অন্যায় কাজ না হলে আরবির কোনো কাজে জায়ান বাধা দিবে না। আর আস্তে এই মানুষটা তো আরবির, ওর সাথে মেয়েটা যা মন চাই করবে, সেখানেও বাধা দেওয়ার কেউ না। এদিকে রাগ কমে আসলে নিজেও জায়ানকে ছেড়ে দেয় আরবি। তাকিয়ে দেখে জায়ানের টি শার্টের উপর দিয়ে রক্ত ভেসে উঠেছে। তার মানে বেশ জোরেই কামড় দিয়েছে ও। রক্ত দেখে ঘাবড়ে গেল আরবি। তড়িঘড়ি করে জায়ানের টি শার্টটা খোলার জন্য যুদ্ধ শুরু করলো। এক পর্যায়ে জায়ান নিজেই সাহায্য করলো আরবিকে। আরবি দেখলো ও দাঁতের ছাপ বসে গিয়েছে, সেই সাথে জখম হয়ে গিয়েছে জায়গাটা। আরবি কাঁদো কাঁদো মুখে তাকালো জায়ানের দিকে। জায়ান আরবির মুখের এক্সপ্রেশন দেখে হাসছে। জায়ানকে হাসতে দেখে আরবি ঠোঁট ফুলিয়ে বলে, আপনি হাসছেন? কতটা জখম হয়ে গিয়েছে? জায়ান আরবির ছোটে হাত ছোঁয়ালো। হালকা কাঁপলো আরবি। জায়ান মুচকি হেসে বলে, তোমার এই ইঁদুরের মতো দাঁতের আঘাতে আমার কিচ্ছু হয় না। তাই বলে
বলে একটুও ব্যথা পান নাই? আপনি যখন আমার সাথে এমন করেন আমার তো খুব ব্যথা লাগে। অবশ্য আপনি তো এতটা জোরে দেন না, তাও আমার সহ্য হয় না। আর আমি তো কতটা আঘাত করেছি। আরবি নিজেও বুঝলো আরবি মুখ ফসকে কি বলে ফেলেছে। এইদিকে আরবির কথা শুনে শব্দ করে হাসলো জায়ান। জায়ানের হাসিতে টনক নড়ল আরবির। ছি, কি বলে ফেললো এসব। এই লোকটার সাথে থাকতে থাকতে এখনো নিজেও নির্লজ্জ হয়ে যাচ্ছে। লজ্জায় এইটুখানি হয়ে বসে রইল আরবি। পরপর কি যেন একটা কিছু মনে করে নড়ে চড়ে উঠল ও। ওদের ঘনিষ্ঠ সময়ে জায়ান যখন ওকে লাভবাস দেয়, আরবি ব্যথায় মৃদু আওয়াজ করে ওঠে। জায়ান তখন আবার সেই সব জায়গায় আদুরে ভাবে ঠোঁটের আবেশ দিয়ে ভরিয়ে ফেলে। আরবির তখন খুব ভালো লাগে। আরবি ভাবছে আজ তো নিজেও জায়ানকে কামড় দিয়েছে, তাহলে সেই আঘাতের স্থানে ও ঠোঁটের ছোঁয়া দিলে জায়ানেরও তো ভালো লাগবে। এসব ভেবেই আরবি লজ্জায় কান দিয়ে ধোয়া বের হতে লাগলো। গালগুলো গরম হয়ে গিয়েছে, শুকনো ঢোক গিল আরবি। মনে মনে সাহস জুগিয়ে জায়ানের কাছে এগিয়ে আসলো। খুব কাছে, এতটা কাছে যে দুজন দুজনের নিঃশ্বাস অনুভব করতে পারছে জোরালো ভাবে। আরবি এক হাতে জায়ানের কোমর পেঁচিয়ে ধরল, আরেক হাতে জায়ানের কাঁধ। আরবির কাণ্ডে জায়ান যেন অবাক হচ্ছে বেশ। পরপর আরবির ঠোঁটের স্পর্শ সেই আঘাতের স্থানে পেয়ে চমকে যায় জায়ান। ওর যেন রক্ত ছলকে ওঠে একদম। হৃদস্পন্দন থেমে গেল কয়েক সেকেন্ডের জন্য। পরপর জোরালো দমে সুর তুলে তা প্রতিধ্বনিত হতে লাগলো। জায়ান চোখ বন্ধ করে নিল। আবেশে জড়িয়ে ধরল স্ত্রীকে। অনুভব করতে লাগলো স্ত্রী দেওয়া ভালোবাসাগুলোকে। কিন্তু বেশিক্ষণ স্থির থাকলো না জায়ান। মেয়েটা এভাবে ঠোঁটের ছোঁয়া দিয়ে ওকে এইভাবে উত্তেজিত করে তুললো, তাহলে এভাবে শান্ত থাকার কোনো মানে আছে? নেই তো। জায়ান আরবির মুখটা ধরে ওপরের দিকে ওঠালো। আরবি লাজুকলতা নেয় মিলিয়ে গেল জায়ানের ওই নেশা ভরা চোখ দুটো দেখে। জায়ানের বুকে আলতো ধাক্কা দিয়ে সরে যেতে নিল, কিন্তু জায়ান দিলে তো। ও আরবিকে শক্ত করে আঁকড়ে ধরল বুকের মাঝে। আরবির চিবুক স্পর্শ করে ওর মুখটা ভালোভাবে তুলে ধরল। তারপর সেকেন্ড সময় নষ্ট না করে প্রিয়তমা স্ত্রী অধরে অধর মিলিয়ে দিল। আরবি যেন এতক্ষণ জায়ানকে তার ভালোবাসায় পাগল বানাচ্ছিল, এবার জায়ান আরবিকে নিজের ভালোবাসায় পাগল বানাচ্ছে। স্বামী স্ত্রী দীর্ঘ ভালোবাসার মুহূর্তে হারিয়ে গেল। তীব্র অনুভূতিতে তলিয়ে রইল তারা। জায়ানের বুকের মাঝে মুখ লুকিয়ে বসে আছে আরবি। লজ্জায় জায়ানের দিকে তাকাতে পারছে না। এদিকে জায়ান আরবির কাণ্ড দেখে এবার হেসে বলে, আশ্চর্য, সামান্য একটু চুমু খেয়েছি, আর কিছু করেছি তোমায়? এত লজ্জা পাওয়ার কি আছে? আরবি জায়ানের কথা শুনে মুখ ফোলালো, মিনমিন করে বলে, আমি বাধা দিয়েছি সেজন্যই তো থেমেছেন, না হলে আপনি নিজ ইচ্ছায় থেমে যাওয়ার ব্যক্তি নাকি? মিনমিন করছো কেন? যা বলবে জোরে বলবা। আরবি এইবার সরে আসলো জায়ানের কাছ থেকে। নাক ফুলিয়ে বলে, বলেছি আপনি একটা চরম নির্লজ্জ মানুষ। ধন্যবাদ প্রশংসা করার জন্য, তবে আমি এটা আগে থেকেই জানি যে আমি নির্লজ্জ। নতুন কিছু বলো। আরবি মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে গেল। জায়ান আরবির হাত টেনে ওকে আবারও নিজের কাছে এনে বলে, এখন আবার মুখ ফুলিয়ে রেখেছো কেন? এইভাবে মুখ ফুলাবে না, দেখতে কিউট লাগে তোমায়। আবার চুমু খেতে ইচ্ছে করে। আরবি ভরকে গিয়ে সরিয়ে এলো, বলল, উফ, কি সব বলেন? আর আপনার কি শুধু আমাকে চুমু খেতে ইচ্ছে করে নাকি? হ্যাঁ, তুমি জাস্ট একবার অনুমতি দাও, আমি সারাদিনই তোমার চুমু খাবো। এটাতে কি এমন আছে? এভাবে বলেন যে চুমুতে কত স্বাদ। অনেক স্বাদ, তুমি পাও না? না, আপনার কাছে এসব অদ্ভুত কথা শুনি। তা আমাকে চুমু খেলে এটার কি টেস্ট পান আপনি? বলেন তো শুনি। জায়ান ভ্রু উঁচিয়ে বলে, তুমি জানতে চাও? হ্যাঁ। ভীষণ আগ্রহ নিয়ে জবাব দিল আরবি। জায়ান বাঁকা হাসলো, তারপর মুখটা নামিয়ে আরবির কানের কাছে আনলো। ফিসফিস করে বলল, কাক ময়া। এটা বলে জায়ান সরে আসলো। এদিকে আরবি ভ্যাবলার মতো বসে আছে। এই লোক এটা কি বলল? এটা কেমন ভাষা? এক পর্যায়ে আরবি নাক মুখ কুচকে বলে, আপনি কি সহজ ভাষায় কিছু বলতে পারেন না? এটা কি বললেন? এই কাকমোয়া, এটা আবার কি? জায়ান এবার এসে বকবক করতে থাকা আরবিকে এক ঝটকায় কোলে তুলে নিল। আরবি চমকে উঠল, পরপর চেঁচিয়ে ওঠে, আরে কি করছেন? অনেক কথা হয়েছে, এবার গোসল দিবে, তারপর খেতে হবে। ক্ষুধা পেয়েছে আমার। কিন্তু আগে আমার প্রশ্নের জবাব দিন। একটু আগে আপনি ওটা কি বললেন? জায়ান আরবিকে নিয়ে ওয়াশরুমে এসে একটা টুলে বসিয়ে দিয়ে বলে, আগে আমার কথা মতো সব করবে, আমি যা যা বলেছি, তাহলে ওটা মিনিং বলবো। না চাইতেও এইবার আরবি জায়ানের কথা মেনে নিল। আরবিকে গোসল করিয়ে দিতে চেয়েছিল জায়ান, তবে আরবি রাজি হয়নি। ও একাই পারবে বলে জায়ানকে বের করে দিয়েছে।
এদিকে জায়ান গিয়ে খাবারগুলো রান্নাঘর থেকে গরম করে আনলো। ঠান্ডা হয়ে গিয়েছে খাবারগুলো, তাই খাবারগুলো গরম করে রুমে এসে দেখে আরবি মাত্রই বের হয়েছে ওয়াশরুম থেকে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে মেয়েটা। জায়ান খাবারের ট্রেটা টেবিলে রেখে জলদি আরবের কাছে এসে ওকে কোলে তুলে নিল। তারপর রাগের চোখে আরবের দিকে তাকিয়ে বলে, এত বেশি বেশি পাকামি করো কেন? আমি বলেছিলাম না আমি না আসা পর্যন্ত বসে থাকবে? আমি রুমে নিয়ে আসবো। এটুকুই তো, কিছু হবে না। বেশি বুঝো তুমি মেয়ে। জায়ান আরবিকে নিয়ে বিছানায় বসালো। এরপর খাবারগুলো আনলো। তারপর নরম স্বরে বলে, আমি রাগ করেছি বলে এইসব খাবার একা হাতে তৈরি করেছো? আরবি মিষ্টি হেসে বলে, আমি একা করিনি, ছোট মা হেল্প করেছে তো, আর তিনিই বলেছেন আপনার এসব খাবার পছন্দ। জায়ান এইবার প্লেটটা হাতে নিল। এরপর নিজের হাতে আরবিকে খাইয়ে দিতে লাগলো। আরবি বিনা বাক্যে স্বামীর হাতে খেতে লাগলো। এ যেন অমৃত। আরবি আল্লাহ তাআলার কাছে হাজার কোটি শুকরিয়া জানাই এই মানুষটাকে তার জীবনসঙ্গী হিসেবে দান করার জন্য, এতটা সুখী মানুষ করার জন্য ওকে। আরবিকে খাইয়ে দেওয়া শেষ হলে এবার জায়ান আরেকটু খাবার নিল প্লেটে। তারপর সেটা আরবির দিকে বাড়িয়ে দিয়ে বলে, এবার তুমি আমায় খাইয়ে দেবে। আরবি আলতো হেসে প্লেটটা হাতে নিল। তারপর সুন্দরভাবে জায়ানকে খাইয়ে দিল এক লোকমা। কিন্তু আরবি জায়ানকে ঠিকঠাক ভাবে খাওয়াতে পারছে না, কারণ জায়ান ওর থেকে অনেক লম্বা। তাই আরবি মিনমিন করে বলল, এভাবে খাওয়াতে পারছি না তো, আপনি আমার থেকে অনেক লম্বা। জায়ান হেসে ফেলল আরবির কথায়, বলল, আমি বেশি লম্বা না, তুমি বেশি খাটো। আরবি রাগের চোখে তাকালো জায়ানের দিকে। কে খাটো? আমি 5 ফুট 3 ইঞ্চি। এই হাইটের মেয়েদের খাটো বলে? আপনি তো তাল গাছের মতো লম্বা। জায়ান ভাব নিয়ে বলল, আমার এই হাইটটাই পারফেক্ট। মেয়েরা এই হাইটের ছেলেদের জন্যই পাগল। ইস ঢং, এখন কিছু করুন, আমি এভাবে খাওয়াতে পারছি না। পাটা ভালো থাকলে দাঁড়িয়েই খাইয়ে দিতাম। আর দাঁড়াতে হবে না তোমায়, দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। এই বলে জায়ান উঠে দাঁড়িয়ে গেল। তারপর ফ্লোরে বিছানো কার্পেটের উপর বসে পড়ল। আরবি মোটেও আশা করেনি জায়ান ওর জন্য এভাবে নিচে বসে পড়বে। আরবি অস্থির হয়ে বলে, আরে আরে কি করছেন? নিচে বসছেন কেন? উঠে বসুন। ওখানে বসা লাগবে না, আমি দাঁড়িয়েই খাইয়ে দিব। জায়ান সেভাবেই বসে রইল। গম্ভীর স্বরে বলল, তাই বেশি কথা বলো না তো, নাও এবার খাইয়ে দাও। কি আর করার, জায়ানের কথায় পরাজিত হয়ে আরবি সেভাবেই খাইয়ে দিল জায়ানকে। পুরোটা খাবার চোখ বন্ধ করে খেয়ে ফেলেছে জায়ান, যেন খুব করে উপভোগ করেছে খাবারের স্বাদটুকু। খাওয়ানো শেষ হলে জায়ান আরবির হাত ধুয়ে দিল। এরপর খাবারের ট্রেটা সরিয়ে রাখলো। আরবি উৎসুক নজরে তাকিয়ে আছে জায়ানের দিকে, খাবারটা কেমন লেগেছে জানার জন্য। এক পর্যায়ে অধৈর্য হয়ে নিজেই জিজ্ঞেস করলো, কেমন লেগেছে আমার রান্নাগুলো? বললেন না যে? জায়ান আরবির হাত দুটো ওর হাতের মাঝে নিল। তারপর কিছু না বলে অসংখ্য চুমুতে ভরিয়ে দিল আরবির হাত দুটো। এরপর থেমে গিয়ে বলে, অনেক 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 সুস্বাদু হয়েছে খাবারগুলো। প্রথমবার রান্না করেছো, এইভাবে খালি হাতে কোনো গিফট ছাড়া তোমার রান্নার প্রশংসা করতে পারছিলাম না, তাই চুপ করেছিলাম। খালি হাতে মানে কি আবার? আপনি প্রশংসা করবেন সেটাই তো আমার কাছে বড় গিফট। বললেই হয় নাকি? এখন বলো কি গিফট নেবে? এত সুস্বাদু রান্না করেছো, গিফট তো দিতেই হবে তোমাকে। আরবি কিছুক্ষণ ভাবলো, তারপর দাঁত কেলিয়ে বলে, ওই যে কাকময়া বললেন না, ওটার অর্থ কি বলুন? এটা কোনো গিফট চাওয়া হলো? এটা তো এমনিতে জিজ্ঞেস করলেই আমি বলতাম। আমি তোমাকে সম্পূর্ণ 1 প্লেট খাবার খাওয়ানোর জন্য এটা বলেছিলাম, এর অর্থ আমি বলেই দিতাম। আরবি মুখ ভেঙচি কাটলো, বলল, তো বলুন। জায়ান শ্বাস ফেলল। এই মেয়ে একদম বাচ্চাদের মতো ব্যবহার করে, ওর কাছে থাকলেই এমন করে। অবশ্য জায়ানের ভালো লাগে আরবির এই বাচ্চামো ব্যবহার। জায়ান বলল, তোমার ফোন কোথায়? ফোনের কথা জিজ্ঞাসা করায় আরবি ওর মাথার বালিশের নিচ থেকে ফোন বের করে দিল। জায়ান এইবার বলল, গুগলে সার্চ করো, হোয়াট ইজ দ্য মিনিং অফ কাকময়া, এটা লিখো। আরবি তাই লিখল। সাথে সাথে উত্তর আসলো, কাকমোয়া ইজ আ রাশিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট মিনস লাইক মাইন। আরবি এবার ভাবলো ও জায়ানকে জিজ্ঞেস করেছে ওকে মিস করলে জায়ানের কেমন লাগে। জায়ান উত্তরে এই রাশিয়ান ভাষাটা বলেছে, যার অর্থ লাইক মাইন। ইস, লোকটা এত কিছু কিভাবে জানে? এমন সব কথা বলে যেগুলো মানুষ বুঝতেই পারবে না। আরবি লজ্জায় মাথা নিচু করে রাখলো। জায়ান দুষ্টু হাসতো। আরবিকে লজ্জা পেতে দেখে বলল, কি
এটার অর্থ জানার জন্য এত ডেসপারেট হয়েছিলে, তো এখন লজ্জা পাচ্ছ কেন?